ছোট ছোট দল আছে, স্বভাবতই তারা চাইবেন সরকার গঠন করলে এমপি হতে, মন্ত্রী হতে, স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের এখনই সুযোগ, যতটা সুযোগ তারা নিতে চায় সেটার জন্য এখনই বিএনপির সাথে থেকে তাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে অনেকে হয়তো যারা মনে করছে যে বিএনপি একেবারে ক্ষমতার কাছে চলে গিয়েছে, সেই সকল পার্টিগুলো এই বিএনপির সাথেই থাকবে বলে আমার ধারণা। কিন্তু যারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে তিনটি জোট হচ্ছে, আর এই জোটগুলো কে কার সাথে হচ্ছে এবং এই জোট হলে নির্বাচনে জয়ী হবেন কারা? প্রিয় দর্শক, চলুন এ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ডাক্তার ফয়জুল হক, আমরা তার বক্তব্যটি শুনব। জাতীয় পার্টি আগামী নির্বাচনে কি রোল প্লে করবে এটার বিবেচনা আমাদের এখন এই জন্য আলোচনার প্রয়োজন নেই। আমরা সর্বশেষ 2024-এর আওয়ামী লীগের নির্বাচনেই জাতীয় পার্টির করুণ পরিণতি আমরা দেখেছি। অতএব সেখান থেকেই স্পষ্ট ধারণা হচ্ছে যে জাতীয় পার্টি বাংলাদেশ থেকে বিলীন হয়ে গিয়েছে, ভেনিশ হয়ে গিয়েছে। তাদের প্রতি বাংলাদেশের জনগণের কোনো আগ্রহের লেভেলটা আর নেই। কারণ 26টা আসনে নির্বাচন করতে আওয়ামী লীগের প্রার্থীকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তারপরে যেখানে আওয়ামী লীগের প্রার্থী ব্যতীত জাতীয় পার্টি দাঁড়িয়েছে সেখানেও মাত্র সম্ভবত 11টি আসনে তারা জয়যুক্ত হয়েছে, বাকিগুলোতে হতেও পারেনি। তার মানে এক বাক্যে তাদেরকে কেউ যদি কোনো রকম আইসিইউতে টেনে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয়যুক্ত করতে পারে, তারা সেখানে জয়যুক্ত হতে পারবে। এছাড়া স্বাধীন কোনো জায়গায় নির্বাচনে প্রার্থী হতে পারলেও তারা কোনোদিন নির্বাচিত হতে পারবে বলে মনে হচ্ছে না। এমনকি খোদ রংপুরেই সম্ভবত তৃতীয় লিঙ্গের একজন ভদ্র মহিলার কাছে সেখানে কিন্তু পরাজিত হচ্ছিলেন প্রায় আমাদের এই জাতীয় পার্টির জিএম কাদের সাহেব। যাই হোক, আমি সে প্রসঙ্গে আলোচনা করতে চাই না। আমি আজকের আলোচনা যেটা করতে চাই, বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিনটি জোট হতে পারে। তিনটি জোট, একটি জোট হতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে, আরেকটি জোট হতে পারে বাংলাদেশের সমমনা ইসলামিক দলগুলো যেমন জামাত ইসলামী, ইসলামী আন্দোলনের নেতৃত্বে, আরেকটি জোট হতে পারে পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যে নতুন সংগঠন, এই সংগঠনের নেতৃত্বে। এখন কে কোন জোটে থাকবে সেটা হচ্ছে এখন আলোচনার বিষয় এবং এটা নিয়েই এখন বাংলাদেশে টানা হেঁচড়া চলছে। সাধারণত বাংলাদেশে আমরা এর আগে কখনোই ইসলামী জোটগুলোর উত্থানটা এতটা দেখতে পাইনি যেটা এখন আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এর অন্যতম কারণও আছে। 2001 সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় তখন সেই সময়ে সকলের আশা আকাঙ্ক্ষা আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল 4 দলীয় জোট। কারণ আওয়ামী লীগকে ঠেকাতে হবে। আওয়ামী লীগের ঠেকাতে গিয়ে আপনাকে সকল মানুষকে ইউনাইটেড হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধ চেতনায় বিএনপির নেতৃত্বে জামাত, তৎকালীন সময়ে ইসলামী ঐক্য জোট, তারপরে তাদের সাথে সংশ্লিষ্ট জাতীয় পার্টি, এরকম করে 4টা বিএনপি সহ 4টা দল সেখানে অংশগ্রহণ করে তারা সেখানে জোট করেছিল। পরবর্তীতে সেটা 14 দল, পরবর্তীতে আরও বড় দলে রূপান্তরিত হয়েছে। কিন্তু ওই 4 দলীয় জোটটাই ছিল মূলত 2001 সালের সবচেয়ে আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু আলোচনার জায়গা এবং জনগণের একটি আস্থার জায়গা। যারাই নারায়ে তাকবীরের পক্ষে ছিল তারাও 4 দলীয় জোটের পক্ষে ছিল, যারা এই ধর্ম এবং ইসলামের পক্ষে বেশিরভাগ ছিল তারা ম্যাক্সিমাম মানুষই ওই জোটের পক্ষে ছিল। কিন্তু আজকের যে সমস্যাটা তৈরি হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখন আর সেই জায়গাটা নেই বলতে এখন আর সেই ঐক্য আপনি চাইলেও গড়ে দেয়া সম্ভব বলে মনে হচ্ছে না। যদিও আমি সবসময় ঐক্যের পক্ষে, আমি সবসময় চাই যে এই দলগুলোর মধ্যে অন্তত আন্ডারস্ট্যান্ডিং একটা ঐক্য হোক, কিন্তু সেটাও যে আদৌ কতটুকু হবে সেটা নিয়ে আজকের আলোচনা করছি। আমি যখন বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম যে বাংলাদেশে 3টি জোট হতে পারে, আবার এমনও হতে পারে 2টো জোটের মধ্যেও সীমাবদ্ধ থাকতে পারে, সেক্ষেত্রে 3টে জোট হলেও হয়তো হতে পারে, 2টো জোট হলেও হতে পারে। কিন্তু এটা নিশ্চিত যে জোট হচ্ছেই এবং 2টো জোট যে হচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত। এজন্যই নিশ্চিত যে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার সাথে যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করেছে দীর্ঘদিন পর্যন্ত, তার মধ্যে যারা ছোট ছোট দল আছে, স্বভাবতই তারা চাইবেন সরকার গঠন করলে এমপি হতে, মন্ত্রী হতে, স্বার্থ সংশ্লিষ্ট জায়গাগুলোতে তাদের এখনই সুযোগ, যতটা সুযোগ তারা নিতে চায় সেটার জন্য এখনই বিএনপির সাথে থেকে তাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে অনেকে হয়তো যারা মনে করছে যে বিএনপি একেবারে ক্ষমতার কাছে চলে গিয়েছে, সেই সকল পার্টিগুলো এই বিএনপির সাথেই থাকবে বলে আমার ধারণা। কিন্তু যারা
আবার অন্য জায়গায় চিন্তা করছে যে সেই চেতনাটা হচ্ছে বিপ্লবী চেতনা, সেই চেতনাটা হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কোনো ধরনের অসুন্দর কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে চায় না এবং ধর্মভিত্তিক কোনো বিষয়ে কটূক্তি কেউ করুক সেটা শুনতে চায় না, ধর্মীয় মানুষদেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করতে চায়। আবার অনেকে আছে যে অনেক তো দেখেছি, 53 বছরের এই শাসন দেখেছি, সেই শাসন দেখেছি, নতুন কিছু শাসন ব্যবস্থা চায়। তাদের দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হচ্ছে তারাও একটা শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সেটা হতে পারে সমমনা ইসলামিক দলগুলো নিয়ে, কিন্তু ইসলামিক জোট নাম লাগিয়েও হতে পারে, না লাগিয়েও হতে পারে। আমার পরামর্শ তাদের প্রতি, ইসলামিক জোট না লাগিয়েই তাদের জোটটা হওয়া উচিত, কারণ এটা সার্বজনীন একটা জোট হোক যেখানে যে কেউ আপনার ওখানে প্রবেশ করতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে জামাত ইসলাম বাংলাদেশের অন্যতম বৃহত্তর একটি ইসলামিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের পীর সাহেবের দল, এবং এর পাশাপাশি হেফাজতে ইসলাম কেন্দ্রিক বা আল্লামা মামুনুল সাহেব কেন্দ্রিক কওমি মাদ্রাসা ভিত্তিক যে অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের মধ্য থেকে এখানে সম্পৃক্ত হওয়া এবং বাংলাদেশের সত্যিকার যারা নতুন দেশ গঠন করতে চায়, আমার মনে হচ্ছে যদি ছাত্রদের সেই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পরে আলাদা কোনো জোট করে বড় কিছু করতে না পারে, এমনও হতে পারে তারাও এই ইসলামী জোটের সাথে সমর্থন জানিয়ে তাদের পথ আগাতে পারে বলে মনে হচ্ছে। মানি জামাত চরমনাই এদের সাথে তাদের সম্পৃক্ততা হতে পারে। এটার দুই একটা গ্রাউন্ড আমার কাছে মনে হচ্ছে। এটা এজন্য যে যারা নতুন, তারা তো নতুন কথা বলেই রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়, দেশের জন্য, মানুষের জন্য, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য মুক্ত একটি দেশ গঠনের জন্য। তো তারা যখন কোনো একটি প্রকাশ্যে সংগঠিত হওয়া কোনো দলের যাদের বিরুদ্ধে তারা এখন কথা বলছে সেই সকল ব্যক্তিদের সাথে জোট করতে যাবে, তখন তাদের নৈতিকতার জায়গাটা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে হচ্ছে। সে কারণে আমার ধারণা হয় তারা নিউট্রালি থাকবে, না হয় তারা বিএনপি জোটের বিরুদ্ধে যে জোট থাকবে সেই জোটের সাথে হয়তো থেকে জনগণকে বুঝাতে সক্ষম হবে যে আমরা দেশের কল্যাণে কাজ করতে চাই, দেশের জন্য আমাদের কাজ করতে হবে এবং আমরা কোনো ধরনের হঠকারী সিদ্ধান্ত নিতে চাই না, আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে। তো আপনি যেদিকেই যান না কেন জোট হচ্ছে, জোট এখন হবে। সেই জোটের লড়াইটা এখন বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে দেখা যাবে যে কারা আসলে জয়যুক্ত হয়। বাংলাদেশে এত বড় নির্বাচনী চ্যালেঞ্জ পূর্বে কোনোদিন হয়েছে আমার দেখা নাই, কারণ পূর্বের নির্বাচনী চ্যালেঞ্জটা ছিল ডানপন্থী বামপন্থীদের চ্যালেঞ্জ। সবসময় আমি দেখেছি বিএনপি যতবার নির্বাচিত হয়েছে ডানপন্থীদের সহযোগিতায় নির্বাচিত হয়েছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই যে তাদের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ডানপন্থীদের সমর্থন পুষ্ট হয়েই তারা ক্ষমতায় এসেছে। এবং আওয়ামী লীগ তারা তাদের ক্ষমতায় এসেছে হঠকারী বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে, বিদেশি বিভিন্ন চাল চালিয়ে এবং ক্ষমতার অপপ্রয়োগ করে তাদের দর্শনে বিশ্বাসী কিছু মানুষদেরকে নিয়ে তারা ক্ষমতায় এসেছে। কিন্তু যখন আওয়ামী লীগ হারিয়ে গিয়েছে, আর হারিয়ে গিয়েছে বলতে আমরা হারাইনি যে আমরা তাদেরকে আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছি, এমনটা নয়। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ছাত্র জনতা বিপ্লব করেছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এই পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের নতুন রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সে কারণে আজকের আওয়ামী লীগ যাওয়ার কারণে জনগণের কাছে এখন কিন্তু আর চ্যালেঞ্জটা নাই যে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই যে আওয়ামী লীগ আর আসবে না এটা নিশ্চিত হয়ে যাচ্ছে কেউ কেউ, সে কারণেই এখন প্রতিদ্বন্দ্বিতার মাত্রাটা হয়ে যাচ্ছে বিএনপি এবং বিএনপিরই শুভাকাঙ্ক্ষী খ্যাত বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। তো স্বভাবতই যারা একটু সৎ চিন্তার কথা বলবে তিনি একটা জোট পছন্দ তার মতো করে করবে, আর একজনে তার আদর্শের ভিত্তিতে তিনি আর একটা জোটের পছন্দ করবে। এই দুটো গোষ্ঠী মন্দের ভালোর মধ্যে কিংবা ভালোর ভালোর মধ্যে তাদের নিজেদের মধ্যেই এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা অবস্থান ক্রিয়েট হয়েছে এবং হবে। এবং সর্বশেষ আমার কাছে মনে হচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে সেখানে এই দুটি জোটের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তার বাহিরে যদি আলাদাভাবে চমৎপ্রদ কোনো কিছু দেখাতে পারে শিক্ষার্থীরা, যদি আলাদা জোট করে, কিন্তু আমার স্টিল মনে হচ্ছে শিক্ষার্থীরা আলাদা জোটে হয়তো যাবে না। হতে পারে এমন বিএনপির জোট এবং বিরোধী যে জোটটা থাকবে সেই জোটের মধ্যেই এই শিক্ষার্থীদের জোটটা সম্মিশ্রণ হবে এবং তারা সেটা করবে। বাংলাদেশে আরেকটি জিনিস তৈরি হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আলেমরা এখন ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। আমি বাংলাদেশে আসার পরে যতগুলো জায়গায় সফর করেছি, দেখেছি, ঘুরেছি, প্রত্যেক আলেমের মতামত
একেবারেই পার্সোনালি নেওয়ার চেষ্টা করেছি। শত মতদ্বৈততা অনৈক্য থাকার পরেও তাদের ভিতরে একটি জিনিস জাগ্রত হয়েছে, সেটা হচ্ছে ঐক্য চায়। তারা আলেমরা আর কারো মাথার কাঁঠাল হিসেবে ব্যবহার হতে চায় না, যে আপনি মাথায় কাঁঠাল রেখে ভেঙে খাবেন, সেটা আর চাচ্ছে না। এবং তারা এটাও চাচ্ছে না যে কোনোভাবে কোনো একটি শক্তির পক্ষে স্বার্থের জন্য এমপি হওয়ার জন্য গিয়ে পরবর্তীতে জাতির কাছে অপমানিত হতে হবে কিংবা অসম্মানের পাত্র হিসেবে থাকতে হবে, সেটাও চাচ্ছে বলে মনে হচ্ছে না। কিন্তু তারপরেও শেষ বলতে তো কোনো কথা নেই, রাজনীতিতে মারপ্যাচ থাকবেই এবং রাজনীতিতে সত্য মিথ্যার মিশ্রণ এগুলো আমাদের সামনে স্পষ্ট হবেই। আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামীর রাজনীতিতে আসলে কোন জোট কিভাবে আসছে, কোন জোটের কি অবদান, কোন জোট কিভাবে কাজ করছে। তবে এটা স্বীকার করতে হবে, বাংলাদেশে হাসিনা বিরোধী সকল শক্তিগুলিরই বাংলাদেশ বিনির্মাণের জন্য কম বেশি অবদান রয়েছে, ত্যাগ রয়েছে। যেমন বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের সাথে, তারেক রহমানের ত্যাগের সাথে আপনি বিএনপির শত হাজার নেতাকর্মীকে মিলালে পারবেন না। ঠিক ছিলেন ডাক্তার ফয়জুল হকের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন যে বাংলাদেশে যে জোটটি হতে যাচ্ছে সেই জোটটি কে কার সাথে জোট করতে চাচ্ছেন। এবং পরিশেষে আমি যেটা বলবো, আমাদের যে নির্বাচন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কিন্তু যে ছাত্ররা যে দলটি গঠন করছে সেই দলে কিন্তু মানুষ এই ভোট দিবে এবং সেই দলকে কিন্তু তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। তবে এখানে আমার অভিমত হলো, বা ছাত্ররা যে নতুন দলটি করছে এবং বাংলাদেশ জামাতে ইসলাম, এই দুইটি দলে যদি জোট হয় তাহলে হয়তো নতুন কিছু দেখবে বাংলাদেশ।